বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে নাটক চরমভাবে জমে উঠেছে। নির্বাচনের যখন আর মাত্র 4-5 দিন বাকি, তখন যমুনার মতো স্পর্শকাতর স্থাপনার সামনে এমন নাটক ঘোরতর রণক্ষেত্রে পরিণত হয়েছে। যমুনার সামনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ জনগণের মধ্যে বাড়ছে ক্ষোভ, আতঙ্ক ও অনিশ্চয়তা। বিরোধী রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক সংগঠন এবং আন্দোলনরত জনগণের একটি বড় অংশ দাবি করছে এই সরকার বৈধ নয়, আর তাই এই সরকারের অধীনে অনুষ্ঠিতব্য নির্বাচনও তারা মানে না। সবশেষ খবর হলো, অন্তর্বর্তী সরকার অভ্যন্তরেই নির্বাচন নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের অসন্তোষ। পর্দার আড়ালে দুই দলের মধ্যে আসন ভাগাভাগি আর সরকার গঠন নিয়ে সমঝোতা না হয় সরকার উপদেষ্টাদের মধ্যে একটি গ্রুপ বেজায় চটেছে। অন্যদিকে তিনটি পক্ষ 8 ফেব্রুয়ারি থেকে বড় ধরনের আন্দোলনে নামছে, এমন খবরে চিন্তিত উপদেষ্টাদের আরেকটি গ্রুপ। এই আন্দোলনের কারণে চট্টগ্রাম বন্দর থেকে শুরু করে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় অচল হয়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। নির্বাচন কেন্দ্রিক কোনো ইস্যু তৈরি হচ্ছে কিনা, আগামী নির্বাচনটা যেন ঠিকঠাকভাবে হতে না পারে, সেই ব্যাপারগুলো কোনো একটা পক্ষ একটা গোলযোগ তৈরি করা, একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা, যেন নির্বাচনের কাজকাম ব্যাহত হয় এবং এমনকি নির্বাচনটাও বানচাল হয়ে যায় কিংবা পিছিয়ে যায়, এরকম কোনো ব্যাপার রয়েছে কিনা। আওয়ামী লীগ ছাড়া আসলে এই নির্বাচন জমছে না, তার মানে আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে না। 48 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে পারেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। নতুন কৌশলে দিল্লির আওয়ামী লীগ। আসসালামু আলাইকুম দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া ঘটনাবলীর মধ্যে থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, দেখে বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে যাচ্ছে। দর্শক, আমি আর কথা বাড়াবো না, মূল ভিডিওতে নিয়ে যাব। তার আগে বলবো, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলে জানতে পারবেন আজকে এই ভিডিওর মূল বিস্তারিত বিষয়। দর্শক, চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি আমরা মনোযোগ সহকারে দেখে আসি। ঘানার সাবেক রাষ্ট্রপতি নানা আকুফো-আদ্দোর নেতৃত্বে কমনওয়েলথ পর্যবেক্ষক দলের 11 জন বাংলাদেশে এসেছেন। 7 ফেব্রুয়ারি তারা বৈঠক করেন আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির একাংশের সাথে। জাতীয় পার্টির নেতারা বৈঠকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। এর পরপরই কমনওয়েলথ অনলাইনে বৈঠক করেছে বাংলাদেশে নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের সাথে। ওই বৈঠকে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, ডক্টর সেলিম মাহমুদ ও অধ্যাপক জাহানারা আরজু উপস্থিত ছিলেন। কমনওয়েলথ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের পক্ষ থেকে কমনওয়েলথকে বলা হয়েছে সন্ত্রাস দমন আইনে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না, বিষয়টির সাথে একমত বলে জানিয়েছে কমনওয়েলথের প্রতিনিধি। দর্শক, প্রশ্ন হলো, যে দলটির কার্যক্রম নিষিদ্ধ, যারা নির্বাচনে অংশ নিতে পারছে না, তাদের সাথে কেন কমনওয়েলথ বৈঠক করলো? সে উত্তর পাওয়া যাবে 7 ফেব্রুয়ারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির বক্তব্যে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র 4 দিন আগে আওয়ামী লীগবিহীন নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি। মিডিয়া ব্রিফিংয়ে সিপিডি বলেছে, 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ দেওয়া হলে সেই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য হবে না। সিপিডি এবং সংস্থাটির শীর্ষ ব্যক্তিত্বের সাথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের খুব ঘনিষ্ঠ সম্পর্ক। সরকার পক্ষ থেকে বহু আগে থেকে জানানো হয়েছে, নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না। তারপরও কেন সিপিডি হঠাৎ নির্বাচনের মাত্র 4 দিন আগে এমন কথা বলছে, তা নিয়ে সরকারের শীর্ষ মহলও বেশ আলোচনার জন্ম দিয়েছে। সিপিডি বলছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের বিপুল সংখ্যক সমর্থক ও ভোটার চূড়ান্ত নির্বাচনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাদের মতামত ও অংশগ্রহণ উপেক্ষা করা হলে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়তে পারে। সরকার একাধিক সূত্র বলছে, আওয়ামী লীগ ছাড়া যে নির্বাচন হতে যাচ্ছে সেটি নিয়ে আপত্তি ইউরোপীয় ইউনিয়নও জানিয়েছে। সরকার উপদেষ্টাদের আশঙ্কা, আন্তর্জাতিকভাবে নির্বাচনটি বড় ধরনের প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে। কমনওয়েলথের সাথে বৈঠকের পরপরই সজীব ওয়াজেদ জয় সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছেন। তিনি ভোট দিতে না যাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, গায়ের জোরে সংস্কার করলে সে সংস্কার কোনো কাজে দিবে না। তবে আওয়ামী লীগবিহীন নির্বাচনে সরকার উপদেষ্টাদের একটি পক্ষের চেষ্টা ছিল বিএনপি ও জামাত জোটের মধ্যে আসন ভাগাভাগি সমঝোতা এবং 2 জোট মিলে সরকার গঠন করা। গত বছর ডিসেম্বর থেকে এই চেষ্টা শুরু হয়েছিল। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার পর থেকে সরকারের 4 জন উপদেষ্টা দফায় দফায় এই 2 ইস্যুতে চেষ্টা করা শুরু করেন। খালেদা জিয়া মারা যাওয়ার পর 2রা জানুয়ারি তারেক রহমানের সাথে দেখা করতে গিয়েছিলেন জামাতের আমির। সাক্ষাৎ শেষে অতীতের মতো ভবিষ্যতেও বিএনপির সঙ্গে মিলেমিশে কাজ করার কথা বলেন জামাত ইসলামের আমির, কিন্তু বিএনপির শীর্ষ পর্যায় থেকে বিষয়টি নিয়ে অনাগ্রহ দেখানো হয়। বিএনপিকে রাজি করাতে না পেরে সরকার ওই 4 উপদেষ্টার পরামর্শে এনসিপিকে নিজেদের জোটে নেয় জামাত। তারপরও চলে সমঝোতার আলোচনা।
সূত্রগুলো বলছে আন্তর্জাতিক বেশ কিছু পক্ষের আপত্তিতে বিএনপি এই সমঝোতায় যেতে রাজি হতে পারেনি। সবশেষ 6 ফেব্রুয়ারি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের কাছে দেওয়া সাক্ষাৎকারে নির্বাচনের পর জামাত ইসলামীর সঙ্গে ঐকমত্যে সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দেন তারেক রহমান। ওই সাক্ষাৎকার প্রকাশের পর থেকে জামাত ইসলামের চেয়ে বেশি অস্বস্তিতে পড়েছেন সরকারের ওই 4 উপদেষ্টা। এই উপদেষ্টাদের আশঙ্কা বিভিন্ন সময় তারা বিএনপি ও দলটির সাথে সম্পৃক্ত অনেক কর্মকর্তার বিরুদ্ধে নানা ধরনের অ্যাকশন নিয়েছিলেন নিয়ম ও আইন বহির্ভূত অনেক সিদ্ধান্ত, যেগুলো নিয়ে বিএনপি এককভাবে ক্ষমতায় আসলে তারা বিপদে পড়তে পারেন। তবে সরকারের উপদেষ্টাদের মধ্যে যে গ্রুপটি নির্বাচন চায়, এমনকি সেটি যেনতর নির্বাচন হোক বা না হোক, সেই গ্রুপটির মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে নির্বাচন আদৌ সরকার করতে পারবে কি না তা নিয়ে। সরকারের 3 জন উপদেষ্টা মনে করেন 5 ফেব্রুয়ারি মধ্যরাত থেকে 6 ফেব্রুয়ারি যমুনা ও আশপাশের দৃশ্য দেখে তাদের মনে হয়েছে সরকার মিত্র বলে যারা পরিচিত তারাই নির্বাচনের আগে যে দাবিতে পরিস্থিতি ঘোলাটে করছে, তাতে নির্বাচন নিয়ে শঙ্কা তাদের বেড়েছে। 8 ফেব্রুয়ারি থেকে 3টি ইস্যুতে আন্দোলন শুরু হতে পারে এমন তথ্য তারা গোয়েন্দাদের থেকে পেয়েছেন। একটি হলো চট্টগ্রাম বন্দরকে ঘিরে আন্দোলন শুরু হচ্ছে রোববার থেকে। 8 ফেব্রুয়ারি থেকে বহির্নোঙরও অচল হয়ে যাবে। এটি হলে অচল হয়ে পড়বে দেশের অর্থনীতি, কারণ দেশের মোট রপ্তানির 91% হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। এমনিতেই টানা 6 দিন বন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে। এতে রপ্তানি খাতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি পবিত্র রমজান সামনে রেখে আমদানি পণ্য খালাস না হলে গ্রাহক পর্যায়ে এর প্রভাব পড়বে বলে আশঙ্কা বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীদের। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিল সহ 4 দফা দাবিতে অনির্দিষ্টকালে লাগাতার কর্মসূচি দিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। এর আগে পালিত কর্মসূচিতে এতদিন বন্দরের বহির্নোঙর কর্মবিরতির আওতায় ছিল না। তবে আগামীকাল রোববার থেকে ঢাকা ধর্মঘটে বহির্নোঙরে কাজ হবে না। দাবিগুলোর মধ্যে 1 নম্বর দাবি হলো এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে লিজ না দেওয়ার ঘোষণা দিতে হবে সরকারকে। এছাড়া আন্দোলনরত কর্মচারীদের বিরুদ্ধে এখন পর্যন্ত গৃহীত শাস্তিমূলক ব্যবস্থা বাতিল, তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা না নেওয়া এবং বন্দর চেয়ারম্যানকে প্রত্যাহারের দাবিও আছে। শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ এই আন্দোলনের ডাক দিয়েছে। দর্শক, নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি পরিচালনার ভার সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান জিপি ওয়ার্ল্ডকে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীদের টানা 6 দিনের কর্মবিরতি চলে গত সপ্তাহে। এ কারণে বন্দরে পণ্য খালাস বন্ধ হয়ে গিয়েছিল। নৌ পরিবহন উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বৃহস্পতিবার বিকেলে পরের 2 দিনের জন্য কর্মবিরতি স্থগিতের ঘোষণা দিয়েছিল বন্দর রক্ষা পরিষদ। কিন্তু বৃহস্পতিবার উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষের কয়েক ঘন্টা পর আন্দোলনের নেতৃত্বদানকারী বন্দর শ্রমিক কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত ও তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে বিভিন্ন সরকারি দপ্তরে চিঠি দেয় বন্দর কর্তৃপক্ষ। আন্দোলনকারীদের বাধায় বন্দরের 3টি প্রধান টার্মিনাল নিউমোরিং কন্টেইনার টার্মিনাল, চিটাগাং কন্টেইনার টার্মিনাল বা সিসিটি ও জেনারেল কার্গো বার্থের কার্যক্রম মঙ্গলবার থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায়। দ্বিতীয় যে আন্দোলনটি 8 ফেব্রুয়ারি থেকে শুরু হবে সেটি হলো পে স্কেল বাস্তবায়নের আন্দোলন। 6 ফেব্রুয়ারি সরকারি ছুটির দিনে সরকারি কর্মচারীদের একটি বিশাল মিছিল যমুনার সামনে গিয়ে আন্দোলন করলে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে খোদ ডিএমপি পুলিশ কমিশনারকেও লাঠিচার্জ করতে দেখা গেছে। গোয়েন্দা সূত্রগুলো বলছে সরকারি কর্মচারীদের একটি বড় অংশ এর মধ্যে ঘোষণা দিয়েছে পে স্কেল ঘোষণা না দিলে তারা নির্বাচন বয়কট করবে। 8 ফেব্রুয়ারি দুপুর 2টার মধ্যে প্রজ্ঞাপন জারি না করলে তারা পুরো দমে কর্মবিরতিতে যাবে। এমনকি ওই গ্রুপটি সচিবালয়ে তালা ঝুলে দিতে পারে এমন আশঙ্কাও করছে গোয়েন্দারা। তাদের সাথে একমত হয়ে সরকারি সেবাদান প্রতিষ্ঠানের কর্মচারীরাও যোগ দিতে পারে। সরকার কয়েকজন উপদেষ্টা মনে করেন নির্বাচনের মতো মহাযজ্ঞের আগে সরকারি কর্মচারীরা বয়কটের ডাক দিলে কোনোভাবেই নির্বাচন করা সম্ভব হবে না। তবে আশঙ্কার কথা হলো সরকার এই উপদেষ্টাদের ধারণা সরকারের ভিতরে একটি পক্ষ নির্বাচন হোক সেটি চায় না। তাদের ইন্ধন যদি এসব আন্দোলনের পিছনে থাকে তাহলে এসব আন্দোলন সরকারের পক্ষে সামাল দেওয়া সম্ভব নয়। কারণ চট্টগ্রাম বন্দর ইস্যুতে ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি থেকে সরে আসা সরকারের পক্ষে সম্ভব নয়। তাহলে শক্তিধর যে আন্তর্জাতিক পক্ষ সরকারকে এতদিন সাপোর্ট করে আসছে তারা রাতারাতি শত্রুতে পরিণত হবে। ফলে অধ্যাপক ইউনূস পড়েছেন উভয় সংকটে। তৃতীয় আন্দোলনটি অবশ্য সরকারি মিত্রদের। 5 ফেব্রুয়ারি মধ্যরাত থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত জাতিসংঘের অধীনে হাদি হত্যার তদন্তের দাবিতে ইনকলাব মঞ্চ যমুনা ঘেরাও করে। সরকার মিত্র হওয়া সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় পুলিশ ব্যাপক চড়াও হতে বাধ্য হয় জানিয়ে সরকারি মিত্রদের ক্ষোভ ঝরে পড়ে সামাজিক মাধ্যমে। সরকার একটি পক্ষের অনুরোধে শেষ পর্যন্ত তারা 8 ফেব্রুয়ারি পর্যন্ত আন্দোলন স্থগিত করেছে। সূত্রগুলো বলছে কোটি টাকার অনুদান, কোটি টাকার ফ্ল্যাট আর হাদির ভাইকে বিদেশি দূতাবাসে লোভনীয় চাকরি দেওয়ার পরও কেন হুট করে যমুনার সামনে এসে জড়ো হয়েছে সেটি সরকারের কাছে বেশি বিস্ময়। অভিযোগ আছে সরকার একজন উপদেষ্টার সাথে কয়েকদিন আগে ইনকলাব মঞ্চের কয়েকজনের বৈঠক হয়েছিল। সরকার উপদেষ্টাদের একটি অংশের আশঙ্কা এই 3টি আন্দোলন একসাথে শুরু হলে সরকার নির্বাচনী প্রস্তুতির কাজ থেমে যেতে বাধ্য। এমনিতেই নির্বাচন কমিশন এখনো অনেক পিছিয়ে আছে। দেশের সব নির্বাচনী অফিসে এখনো ব্যালট সহ দরকারি সব সরঞ্জাম পৌঁছায়নি। এর মধ্যে গাজীপুর জেলায় নির্বাচনী ব্যালট পেপার বিতরণ কার্যক্রম স্থগিত করা হয়েছে।
6 ফেব্রুয়ারি গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, গাজীপুর জেলার 5টি সংসদীয় আসনের গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার বিতরণ কার্যক্রম অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। নির্বাচনী মালপত্র বিতরণের নতুন তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে। তবে কি কারণে নির্বাচনের মাত্র 4 দিন আগে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা জানানো হয়নি। সরকার একাধিক সূত্র বলছে, নির্বাচন নিয়ে সরকার উপদেষ্টাদের মধ্যে শুধু নয়, সরকার ঘনিষ্ঠ আমলাদের মধ্যেও ব্যাপক শঙ্কা দেখা দিয়েছে, যেটি অতীতে কখনোই দেখা যায়নি। এবার তাই ঘটছে। দায়িত্বের থেকেও লাল পাসপোর্ট জমা দিচ্ছেন সরকার উপদেষ্টারা। সবুজ পাসপোর্ট নিয়ে সেখানে পশ্চিমা দেশের ভিসার সিলমোহর লাগিয়ে নিয়েছেন। কমপক্ষে 7 জন উপদেষ্টার পরিবারের সদস্যরা দেশ ছেড়েছেন এরই মধ্যে। গত 20 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত কমপক্ষে 8 জন উপদেষ্টা বিশেষ পাসপোর্ট ছেড়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছেন। ইতিমধ্যে অর্থ উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা এর সত্যতাও স্বীকার করেছেন। দায়িত্ব থেকে এমন আবেদনের বিষয়টিকে অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি কৌশলে বলেছেন, অন্য দেশের ভিসা আগেভাগে নিয়ে রাখতেই এমন কাজ করছেন তার সহকর্মীরা। শুধু উপদেষ্টারা নয়, সরকার ঘনিষ্ঠ কর্মকর্তারাও বিপদ আজ করতে পেরে আগে থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। দেশের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশের। সেই পুলিশের সর্বোচ্চ ব্যক্তিটি লাল পাসপোর্ট আর রাখতে চান না। আইজিপির চাকরির চুক্তির মেয়াদ আছে এখনো 8 মাস। তা সত্ত্বেও আইজিপি বাহরুল আলম লাল পাসপোর্ট সমর্পণ করে সাধারণ পাসপোর্ট নিতে চান। এ লক্ষ্যে তিনি গত 3 ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন। জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে খোদ আইজিপির এমন উদ্যোগ প্রশাসনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সরকারি একটি সূত্র বলছে, 9 জন উপদেষ্টা এরই মধ্যে অধ্যাপক ইউনূসকে জানিয়ে দিয়েছেন 12 ফেব্রুয়ারির পর তারা আর কোনোভাবেই থাকতে চান না। কিন্তু এই উপদেষ্টাদের আশঙ্কা, অধ্যাপক ইউনূসের কিচেন ক্যাবিনেটের কয়েকজন সদস্য নির্বাচন হোক সেটি চান না, কিংবা দুই দলের মধ্যে বড় সমঝোতা ছাড়া নির্বাচন হওয়া ঠিক হবে না বলে তারা মনে করেন, যার চাপ পড়ছে পুরো প্রশাসনে, যে কারণে অস্থিরতা আর গভীর সংশয় ছড়িয়ে পড়ছে সবখানে। আর এই কারণে অনেক মানুষ প্রকাশ্যেই বলছেন, নির্বাচন আদৌ হবে কিনা তা নিয়ে তারা নিশ্চিত নন। কেউ কেউ আবার মনে করছেন, এত যদি কিন্তুর মধ্যে নির্বাচন হলে সেটি হবে কেবল আনুষ্ঠানিকতা। সেই আনুষ্ঠানিকতা কতটুকু সারতে পারবে তার লক্ষণ আগামী 2 দিনের পরিষ্কার হয়ে যেতে পারে। সম্মানিত দর্শক, সজীব ওয়াজেদ জয় এখন বাংলাদেশের রাজনীতিতে আলোচিত একটি নাম। এই নামটি রাজনীতিতে অপরিহার্য কিনা এটি নির্ভর করবে আগামী রাজনীতির নানা সমীকরণ। যদি জামাত ক্ষমতায় চলে আসে, সেক্ষেত্রে বিএনপিকে যদি জামাতের বিরুদ্ধে লড়াই করতে হয়, অবশ্যই তাদেরকে আওয়ামী লীগের সাহায্য এবং সহযোগিতা লাগবে। দ্বিতীয়ত, যদি বিএনপি ক্ষমতায় আসে, সেক্ষেত্রে জামাতের সঙ্গে আওয়ামী লীগের একটি সম্পর্ক হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে। এর বাইরে রাজনীতির অন্য কোনো সমীকরণ নেই। আর যদি তৃতীয় কোনো শক্তি আসে, ডক্টর মোহাম্মদ ইউনূস দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকেন, সেক্ষেত্রে হয়তো আওয়ামী লীগের ক্ষমতায় ফিরে আসতে আরও অনেক সময় লাগবে এবং রাজনীতির মেরুকরণটা আসলে হবে না। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ক্ষমতায় থাকেন, সেক্ষেত্রে যে রাজনৈতিক পরিবেশ, সেখানে আওয়ামী লীগের বিরুদ্ধে যে ন্যারেটিভগুলো তৈরি করা আছে, সেই ন্যারেটিভ অতিক্রম করে বাংলাদেশের কোনো রাজনৈতিক শক্তি, সেটা বিএনপি হোক জামাত হোক, স্বতন্ত্রভাবে আলাদাভাবে আওয়ামী লীগের সঙ্গে প্রকাশ্যে সম্পর্ক স্থাপন করতে পারবে না বা তারা চাইবেও না। এই হলো বাস্তবতা। তো সেই অবস্থাতে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার 3টি উপায় রয়েছে। প্রথম উপায় হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদায়, প্রস্থান, এটার উপরে। দ্বিতীয়ত হলো যে আগামীতে জামাত ক্ষমতায় আসবে, বিএনপির সাথে তাদের সম্পর্ক হবে, আর বিএনপি ক্ষমতায় আসবে, জামাতের সাথে তাদের সম্পর্ক হবে। এই রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগের যে সকল নেতা রয়েছেন, যাদের বিরুদ্ধে স্পষ্টতই দুর্নীতির অভিযোগ আছে সরাসরি, এবং এই অভিযোগের কারণে যারা জেলে আছেন আর বিদেশে পালিয়ে আছেন, কিন্তু মাথা ভর্তি তাদের দুর্নীতির বোঝা, এটা আপনি নিশ্চিত লিখে রাখেন যে এরা কেউই রাজনীতির মূল ধারাতে আওয়ামী লীগের ফিরে আসতে পারবে না। তার প্রমাণ আপনি বিএনপির দিকে তাকান। বিএনপির হাওয়া ভবনের যে সকল কুশীলভ ছিলেন, কিংবা তারও আগে প্রথম দফাতে যে সকল রাঘব বোয়াল ছিলেন, তাদের মধ্যে হাতে গোনা 2-1 ছাড়া বেশিরভাগ দুর্নীতিবাজ যারা আছেন, আমলা কামলা, কেউ বিএনপির সঙ্গে নেই। এখন তারেক রহমান সাহেবের সঙ্গে যারা আসছেন, এটা বিরাট সেট তিনি লন্ডন থেকে নিয়ে এসেছেন। এখানে যে মাহিদা আমিন বলেন, অন্যান্য যারা বলেন, আমি সবাইকে চিনি না, সানি নামে এক ভদ্রলোকের নাম শুনি, মানে তারা বয়সে তরুণ এবং হাওয়া ভবনের যে দুর্নাম বদনাম এদের সাথে নেই। হাওয়া ভবনের সঙ্গে যারা জড়িত ছিল, সেই গিয়াসউদ্দিন আল মামুন থেকে শুরু করে অন্যান্য যারা আছেন, লুৎফুজ্জামান বাবুর আছেন, এখন তারা কেউই জনাব তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠজন নন। তার ঘনিষ্ঠজনের মধ্যে মিয়া নুরুদ্দিন অপু নামে এক ভদ্রলোক আছেন, তিনি আছেন। তারপর তার এক আত্মীয় আছেন ডিউক, তিনি আছেন কিনা আমি বলতে পারবো না। পরিবারের মধ্যে এরকম অল্প কিছু লোক ছাড়া বেশিরভাগই হাওয়া ভবন সংশ্লিষ্ট, তারা ঝরে পড়েছেন। অন্যদিকে হাওয়া ভবনের বাইরে যে সকল মন্ত্রী মিনিস্টার, দুর্নীতির একটা বিরাট, যাকে বলা হয় কি বলবো, মানে দুর্নীতিকে রীতিমতো একটা স্টাইলে পরিণত করেছিল বিএনপি জামানাতে। তাদের অনেকে মরে গেছেন, অনেকে বৃদ্ধ হয়ে গেছেন, অনেকে দেশের বাইরে রয়েছেন, অনেকে সিন্ডিকেট করে যারা ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করেছিলেন, তারা বিএনপি রাজনীতি থেকে আউট। অন্যদিকে সিনিয়র যে সকল নেতৃবৃন্দ রয়েছেন,
তারাও মানে ধূপ ধূপ করে জ্বলছেন। মানে খোলামেলাই বলি, ডক্টর মঈন খান, মির্জা ফখরুল, মির্জা আব্বাস, গয়েশ্বর বাবু, হাফিজউদ্দিন আহমেদ, বীর বিক্রম থেকে শুরু করে যে সকল সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন যাদের বয়স 70-এর বেশি, তারা সবাই জাস্ট এটাই তাদের জীবনের শেষ নির্বাচন। মন্ত্রী যদি দয়া করে বানায় ভালো, না বানালে তাদের কিছু করার থাকবে না। ফলে দেখবেন যে এইবার পার্লামেন্ট যদি বিএনপি গঠন করতে পারে তাহলে একটা ব্যতিক্রমধর্মী পার্লামেন্ট হবে। আর সেই পার্লামেন্টে তাদের যে 2 দফা 1991 থেকে 96 আর 2001 থেকে 2006 এই সময়ের মধ্যে যারা দুর্নীতির বরপুত্র রয়েছেন, মানে রাজপরিবারের বাইরে, রাজপরিবার নিয়ে তো আমাদের দেশে আলোচনা হয় না, মানে রাজপরিবারকে সবাই পয়েন্ট আউট করে না, বলে যে না আপার কোনো দোষ নাই, ভাইয়ের কোনো দোষ নাই, সবই ওই অমুক খান করছে, অমুক টিন্টু করেছে, তারপরে অমুক দরবেশ করেছে, বাকি সবাই মানে আপারা সবাই নির্ভয় জাল। এটা আমাদের দেশের একটা কালচার। তো সেই দিক থেকে রাজপরিবারকে বাইরে রেখে বাকি সবার কথা যদি চিন্তা করেন তাহলে দেখবেন যে বিএনপির ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে। 2 নম্বর হলো যে এরশাদের জামানাতে কি অবস্থা। এরশাদে যারা কুখ্যাত এরশাদের সহযোগী ছিলেন তারা কেউ রাজনীতিতে সাস্টেন করতে পারেননি, সবাই কিন্তু দুর্নীতিতে ধরাশায়ী হয়েছেন। দুর্নীতি নিয়ে আসলে খুব বেশি রাজনীতি করা যায় না। তো সেদিক থেকে আগামীতে আওয়ামী লীগের যে সকল মন্ত্রী, এমপি, ব্যবসায়ী, আমলা কামলা, সাংবাদিক, তারপরে শেষে সাহিত্যিক থেকে শুরু করে যে সমস্ত লোক দুর্নীতিতে জড়িয়েছেন তারা রাজনীতিতে ফিরে আসতে পারবেন না। এটা মানে প্রকৃতির যে একটা সমীকরণ, এটা সজীব ওয়াজেদ জয় থেকে শুরু করে দলের যারা নেতৃবৃন্দ রাজনীতিতে আসতে চাচ্ছেন তাদেরকে জিনিসটা বুঝতে হবে যে এই যাদের বিরুদ্ধে ন্যূনতম দুর্নীতির অভিযোগ আছে এবং সেই দুর্নীতি যদি তাদের জানাও থাকে তবে এখানে লিবারেল হওয়ার কোনো সুযোগ নেই। তাদেরকে নিয়ে রাস্তায় নামার সঙ্গে সঙ্গে পতন অনিবার্য হয়ে পড়বে। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো যে আগামীতে যদি এই যাকে বলা হয় জনাব সজীব ওয়াজেদ জয়কে রাজনীতিতে ফিরে আসতে হয় তাহলে তাকে ঠিক সেই কাজটি করতে হবে যে কাজটি তারেক রহমান সাহেব করেছেন 2009 থেকে আজ পর্যন্ত। তিনি তার মাকে মানে একটা পক্ষ করে ক্ষেত্র বিশেষে তার মায়ের সঙ্গে মতদ্বৈধতা করে জিদ করে প্যারালাল একটি গ্রুপ শক্তি তিনি গড়ে তুলেছিলেন অনবরত পরিশ্রম করে। অনেকে এটাকে আম্মা গ্রুপ, ভাইয়া গ্রুপ হিসেবে টিটকারি করতো, কিন্তু তারেক রহমান সাহেব এটা সফল হয়েছেন। এবং সফল হওয়ার পর একটা সময় তারেক জিয়া যখন বুঝলেন যে তার সাংগঠনিক ক্ষমতা বেশি, আর বেগম জিয়া যখন বুঝলেন যে তিনি তার সন্তানের সঙ্গে পেরে উঠছেন না, সন্তানকেই সবাই মেনে নিচ্ছে নির্দ্বিধায়, তখন ধীরে ধীরে তারেক রহমান সাহেবের যে একশো আধিপত্য দলের উপর প্রতিষ্ঠিত হয়ে গেল। এরপর তিনি এটা কিন্তু এমনি এমনি করেননি। এই কাজ করার জন্য তাকে যতটা ছোট হওয়া দরকার, যতটা পরিশ্রম করা দরকার, যতটা নির্ঘুম রাত কাটা দরকার, যতটা নিচে নামা দরকার, সব কিছু তিনি করেছেন। দিন নাই রাত নেই, ধরুন বাংলাদেশের সময় লন্ডনে থেকে বাংলাদেশের সময় ভোর 5টায় কাউকে ফোন দিলেন, রাত্রি 3টার সময় কাউকে ফোন দিলেন, তার সাথে ঘন্টার পর ঘন্টা লাভ করলেন। অর্থাৎ এই সময়টিতে তারেক রহমান সাহেব অন্তত 1 লাখ বিএনপির নেতাকর্মী তাদের সঙ্গে তার নিয়মিত একটা ডাটাবেজে সম্পর্ক গড়ে উঠেছে। তিনি হয়তো এই 1 লাখ লোকের ডাটাবেজ নিজে সংগ্রহ করেছেন, তাদের ফোন নম্বর, চেহারা, সুরত, নাম, মোবাইল নম্বর, তার মধ্যে হয়তো 500-600 তার নাম মুখস্থ আছে, নট মোর দ্যান দ্যাট, এর বেশি সম্ভব না। আর বাকিগুলো সে ডাটার মধ্যে রেখেছে। এখন ধরুন কুড়িগ্রামের উলিপুর বা কোনো একটা ইউনিয়নে তিনি কথা বলবেন, তো ওই তার ডাটা বলে দিচ্ছে যে ওই ইউনিয়নে তিনি 7 দিন আগে অমুক ফজলের সাথে কথা বলেছেন, সফটওয়্যার থেকে বলে দিচ্ছে। এরপর তিনি যখন 7 দিন পরে সেই ফজলকে দ্বিতীয় দফায় ফোন করলেন, হাই ফজল তুমি কেমন আছো, তোমার ছেলে কেমন আছে, মেয়ে আছে, ফজল তো মহা খুশি। এই কাজগুলো করার জন্য তার একটা সেক্রেটারিয়েট ছিল, তার যোগ্যতম লোক ছিল এবং তার একটা অ্যাপ ছিল এবং এখনও আছে। তো এইভাবে কি হলো, তৃণমূলে কাজ করতে, কথা বলতে বলতে তিনি ভাষা শিখেছেন, বাংলা ভাষায় অবিরত কথা বলতে শিখেছেন। আপনি যদি 2001 থেকে 2005 সনে তারেক রহমান সাহেবের বক্তব্য শুনেন দেখবেন যে তিনি কথা বলাতে সাবলীল ছিলেন না, গুছিয়ে কথা বলতে পারতেন না। কিন্তু এবার আপনি দেখেন রাজনৈতিক মঞ্চে আমরা তাকে নিয়ে ঠাট্টা মশকরা করেছি, তিনি স্কাইপিতে কথাবার্তা বলেছেন গতানুগতিক, কিন্তু এখানে তিনি যে মঞ্চে উঠে কথাবার্তা বলছেন সেই কথা মানে অবিরতভাবে তিনি বাংলায় বলে যাচ্ছেন। এবং বাঙালির কৃষ্টি কালচার, বাঙালি যেখানে গুঁতো দিতে পছন্দ করে, মস্কারা শুনতে পছন্দ করে, মস্কারা করতে পছন্দ করে, এই জিনিসগুলো তিনি করে যাচ্ছেন, অবিরতভাবে করে যাচ্ছেন। তো সেই দিক থেকে জয়কে যদি বাংলাদেশের রাজনীতিতে আসতে হয় তাকেও তার এই তৃণমূলের সঙ্গে, তারেক সাহেব যদি 1 লাখ লোকের সঙ্গে সম্পর্ক করতে পারেন তবে জয়কে করতে হবে মিনিমাম 2 লাখ। এর কারণ হলো তার সংগঠন বড় এবং সংগঠনের মধ্যে তিনি যে চাইবেন প্রত্যেকটা মানুষই তাকে পেতে হবে। তার অন্তত পক্ষে 10 থেকে 12টি সেই মোবাইল নম্বর থাকতে হবে। সেই 10 থেকে 12টি নম্বর মানে যখনই ফোন করুক না কেন নেতাকর্মীরা, তাকে যদি না পায়, কথা বলতে না পারে, তাহলে এই তার চেষ্টা, তিনি যখন ফোন করলেন পরে তাকে পাওয়া গেল না, এটা হবে না, এটা কখনো হবে না। তাকে অবিরতভাবে তিনি কথা বলবেন এবং তাকে পেতে হবে। আর এই যে পাওয়ার ক্ষেত্রে তাকে যে কৌশল অবলম্বন করতে হবে সেই কৌশলগুলো নিঃসন্দেহে আইটি স্পেশালিস্ট হিসেবে তার জানার কথা। এই হলো এক। 2 নম্বর হলো যে তারেক রহমান সাহেব যেটা ছিলেন নন ফর্মাল, তো ইনফর্মাল বা নন ফর্মাল, এবং এখন তিনি ক্যাজুয়াল ড্রেসে চলাফেরা করছেন। জয়ের জন্য এটা প্রযোজ্য হবে না, জয়ের জন্য এটা প্রযোজ্য হবে না। জয় এখানে ক্যাজুয়াল হতে গেলেই তাকে ভালো লাগবে না। তার যে বডি কনস্ট্রাকশন, সে যেভাবে লম্বা, তিনি যদি একটা লুঙ্গি পরে একটু ঘোরাফেরা করেন, গেঞ্জি পরেন, হাফ গেঞ্জি পরেন, তারপরে শেষে মুখে কতগুলো ক্রিম মেখে, মানে ক্যাজুয়ালভাবে হবে না, তাকে সবসময় শশী থারুরের মতো স্টাইলিশ হতে হবে।
সেই স্টাইলের সাথে গিয়ে আমি দেখলাম যে তার যে ভিডিওগুলো, একটা ভিডিও কেবলমাত্র তিনি যে আল জাজিরের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন এই যাবৎকালে, সেই একটি সাক্ষাৎকারে তার বসার স্টাইল, হেয়ার স্টাইল, ড্রেস কোড ওকে ছিল, আর কোনোটাতেই তার বসার স্টাইল ঠিক ছিল না। যেমন ধরুন এই যে আমি এখন ভিডিও করছি, তো আমি একসময় ভিডিও করতাম আমার যে একটা এক্সিকিউটিভ চেয়ার আছে সেটাই বসে পেছনের সাইডটা দিয়ে, তো বিরাট একটা চেয়ারের মধ্যে মানুষটিকে খুব ছোটো মনে হচ্ছে, দেখতে কিন্তু ভালো লাগতো না, অনেকে বলেছে। কিন্তু পরে আমি দেখলাম যে না, একটা স্বাভাবিক চেয়ারে বসে আমার মুখোশ ছবি মানে আমাকে প্রদর্শন করতে হবে, এখানে অন্য কোনো কিছু নয়। তো আমার যতটুকু চেহারা রয়েছে, সুরত রয়েছে, ড্রেস কোড রয়েছে, আমি যা এটাকেই প্রদর্শন করতে হবে। কিন্তু সজীব ওয়াজেদ জয় যেটি করেছেন, তিনি যে কয়বারই মানে মিডিয়ার সামনে এসেছেন, তো তার যে ব্যাকগ্রাউন্ড, তার অফিস, তার একটা বড় চেয়ার, এটি আসলে তাকে মানায়নি। 2 নম্বর হলো যে ক্যামেরার দিকে কীভাবে তাকে কথা বলতে হবে এটাও তাকে রপ্ত করতে হবে, তার আই কন্ট্যাক্ট এবং তার মানে যে দেখা গেল যে ফ্রন্ট ক্যামেরা দিয়ে যদি আপনি মানে কোনো একটা কাজ করতে চান, এখানে তার প্রফেশনাল ক্যামেরা লাগবে, প্রফেশনাল ক্যামেরাম্যান লাগবে, যেখানে সাক্ষাৎকারগুলো মানে বোঝা যাবে ফুল টাইম, এখানে তাকে একজন ফুল টাইম ক্যামেরাম্যান লাগবে এবং পৃথিবীর সবচেয়ে সুন্দরতম ক্যামেরা, মোবাইল দেওয়া হবে না, ভালো ক্যামেরা, ভিডিও ক্যামেরা দিয়ে তাকে এই জিনিসগুলো শ্যুট করতে হবে এবং যেখানে ব্যাকগ্রাউন্ড। সুপ্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন এবং সবগুলা বিশ্লেষকের বিস্তারিত আলোচনা মনোযোগ সহকারে শুনলেন। দর্শক, এই ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামতটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।